বাংলা সাহিত্যের রহস্য, রোমাঞ্চ এবং কিছু ভয়ের গল্পে ভরা এই বিশেষ নিবেদন শুধুমাত্র আপনার জন্য। ঝরা পাতার মতো বইয়ের পাতা থেকে বেছে নেওয়া বেশ কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে হাজির হয় ঝরা পাতা ইউটিউব চ্যানেল। রাগ বা প্রতিশোধ মানুষের একার অধিকারে কখনোই নয়। পশু পাখি বা জন্তু জানোয়াররাও তাদের প্রতিহিংসা, প্রতিশোধ চরিতার্থ করতে সমানভাবে আগ্রহ প্রকাশ করতে পারে এবং সেই প্রতিশোধকে এড়িয়ে চলা মানুষের পক্ষে অনেকাংশেই অসাধ্য হয়ে ওঠে। আজ আপনার জন্য ড্রাকুলা স্রষ্টা ব্রাম স্টোকারের লেখা একটি রোমাঞ্চকর গল্প, দ্য স্ক। ব্রাম স্টোকারের জন্ম 1847 সালের 8ই নভেম্বর আয়ারল্যান্ডে। থিয়েটার ক্রিটিক হিসেবেই তিনি বিশেষভাবে নাম করেছিলেন। ড্রাকুলা তার সবথেকে উল্লেখযোগ্য সৃষ্টি। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি বিজয়। শুরু হচ্ছে ব্রাম স্টোকারের দ্য স্ক। সে সময় তেমন একটা রমরমে অবস্থা ছিল না নুরেনবার্গের। পর্যটকদের মধ্যে খুব কম লোকই জানত এই পুরনো শহরটার সম্পর্কে। আমরা বেরিয়েছিলাম হানিমুনে। তখন দ্বিতীয় সপ্তাহ চলছে। স্বভাবতই এই অচেনা জায়গায় তৃতীয় কারোর সঙ্গ কামনা করছিলাম। ঠিক এই সময় হাসি খুশি আগন্তুক এলিয়াস পি হাচিসনের সাথে দেখা। ব্লিডিং গাসের ইস্থমেইন সিটি থেকে এসেছে সে। জায়গাটা ম্যাপেল ট্রি কাউন্টিতে। ফ্র্যাঙ্কফুর্ট স্টেশনে আমাদের পরিচয়। কথা প্রসঙ্গে টের পেলাম ইউরোপের একটি শহরের সবচেয়ে প্রাচীন জায়গা পরিদর্শন করতে যাচ্ছে সে। আর আকারে ইঙ্গিতে এলিয়াস এটাও বোঝালো একটা লোক যতই বুদ্ধিমান আর কর্মঠ হোক, একাকী দীর্ঘ ভ্রমণে বেরোলে একটা পর্যায়ে বিষণ্ণতা ছেকে ধরে তাকে। তার ইঙ্গিতটা লুফে নিলাম আমরা এবং প্রস্তাব দিলাম সে ইচ্ছে করলে যোগ দিতে পারে আমাদের সাথে। দলটা ভারী হবে আমাদের। শুরুতে কথাবার্তায় আমাদের মধ্যে একটা দূরত্ব ছিল, কিংবা জড়তাও বলা যায় একে। কিন্তু উভয়ের আন্তরিকতার গুণে কেটে যায় এই জড়তা এবং এলিয়াস পি হাচিসন আমাদের দলেরই একজন হয়ে যায়। এতে অ্যামেলিয়া আর আমার বেশ লাভই হলো। হাচিসনের কল্যাণে আনন্দমুখর হয়ে উঠল আমাদের সময়। আমার আর ওর মধ্যে শেষ দিকে যে ঝগড়াঝাটি হচ্ছিল, তৃতীয় পক্ষের আগমনে অবসান ঘটল তার। যেসব ব্যাপার নিয়ে অ্যামেলিয়া আর আমার মধ্যে মতের মিল হতো না, হাচিসন আসার পর থেকে দেখলাম ওসব ব্যাপারে চমৎকার বোঝাপড়া হয়ে যাচ্ছে আমাদের স্বামী স্ত্রীর। একসময় অ্যামেলিয়া তো ঘোষণাই দিয়ে বসলো যে দারুণ অভিজ্ঞতা নিয়ে ও ফিরে যাচ্ছে। ওর সব বন্ধুকে পরামর্শ দেবে হানিমুনে গেলে তারা যেন কোনো বন্ধুকেও সাথে নিয়ে যায়। পুরো নুরেনবার্গ একসঙ্গে ঘুরলাম আমরা। আটলান্টিক পাড়ি দিয়ে আসা বন্ধুটির প্রাণচাঞ্চল্য চাঙ্গা করে তুলল আমাদের। বাকপটু হাচিসন অ্যাডভেঞ্চারের বিস্ময়কর এক ভাণ্ডার। এটুকু জীবনে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছে সে। লিখতে বসলে উপন্যাস হয়ে যাবে। নুরেনবার্গে আমাদের শেষ পরিদর্শনের জায়গা হিসেবে নির্ধারিত ছিল দ্য বার্গ। যথাসময়ে তিনজন বেরিয়ে পড়লাম শহরের পূব দিকের দেয়াল বরাবর বাইরের পথ ধরে। দ্য বার্গ শহরের পাহাড়ি এলাকায় জায়গাটা। উত্তর দিকে গভীর এক খাদ। নুরেনবার্গের মানুষ একটা দিক দিয়ে সুখী যে এখানে লুটতরাজ হয়নি কখনো। যদি সেরকম অরাজকতামূলক কিছু ঘটত, তাহলে আর এখানকার মতো নিখুঁত সৌন্দর্যের অধিকারী হতে পারত না এ শহর। খাদটা দীর্ঘদিন অব্যবহৃতই ছিল, তা কয়েকশো বছর তো হবেই। এখন সুন্দর চা বাগান গড়ে উঠেছে খাদে। বেড়া দেওয়া ফলের বাগানও ছড়িয়ে পড়েছে বেশ। এখানকার কিছু গাছপালা খুবই দামি,
জুলাইয়ের তেজি রোদ মাথায় নিয়ে নগর দেওয়ালের চারপাশে ঘুরতে ঘুরতে প্রায়ই আমাদের থমকে দাঁড়াতে হচ্ছিল অপার মুগ্ধতা নিয়ে। আমাদের সামনে যে দৃশ্যাবলী একের পর এক আছে তা সত্যিই অপরূপ। বিশেষ করে সুবিশাল সমতল জুড়ে গড়ে ওঠা শহর আর গ্রামগুলো, সেগুলো আবার নীল রেখার মতো পাহাড় দিয়ে ঘেরা, ঠিক যেন ক্লদ লরিয়ানের আঁকা ল্যান্ডস্কেপ। রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম আমরা। নতুন এক আনন্দে ভরে উঠল মনটা। জমির পর জমি জুড়ে সারি সারি বাড়ি একই ধাঁচের, একের পর এক কারুকার্য করা লাল ছাদের সমাবেশ। আমাদের অল্প একটু ডান ধারেই দ্য বার্গের টাওয়ারগুলো দাঁড়িয়ে, আর সেই ভীম দর্শন অটল অবিচল টর্চার টাওয়ারটাও বেশ আছে এবং কাছাকাছি। এটাই এ শহরের সবচেয়ে বড় আকর্ষণ, আগেও ছিল এখনও আছে। টর্চার টাওয়ারের মূল প্রাণ হচ্ছে আয়রন ভার্জিন, অত্যাচারের জীবন্ত প্রতীক এই শাস্তি। শত শত বছর ধরে জিয়ে আছে নুরেনবার্গের এই আয়রন ভার্জিনের ঐতিহ্য। নাম শুনলেই নিষ্ঠুরতার এক আতঙ্ক তাৎক্ষণিকভাবে নাড়া দিয়ে যায় সবাইকে। একটা মানুষের পক্ষে যতটুকু হজম করা সম্ভব ততটুকুই এই আতঙ্কের তীব্রতা। আমরা দীর্ঘ সময় ধরে উদ্গ্রীব আয়রন ভার্জিনকে দেখার জন্য এবং অবশেষে তার বাড়িতে এসে পৌঁছেছি। চলার পথে মাঝে মধ্যে থেমে একটু জিরিয়ে নিচ্ছিলাম আমরা। যাত্রা বিরতিতে একবার খাদের প্রান্ত ঘেঁষে দাঁড়ানো দেওয়ালের উপর দিয়ে তাকালাম নিচের দিকে। বাগানটা আমাদের কাছ থেকে 50 থেকে 60 ফুট নিচে। গনগনে সূর্যের আলো জ্বলন্ত চুলোর মতো তাপ ছড়াচ্ছে বাগানে। ধূসর এবং ভারী অসম্ভব উঁচু দেয়ালটি। ডান আর বাঁদিকে দুটি বুরুজের মাঝে হারিয়ে গেছে, নিচে বিলীন হয়েছে ঢালু পার্শ্বদেশে। গাছপালা আর ঝোপঝাড়ে প্রায় ঢেকে আছে দেয়ালটা। এরই মাঝ দিয়ে আবার দেখা যাচ্ছে উঁচু উঁচু দালান, সেগুলোর গুরুগম্ভীর সৌন্দর্যকে ধরে রেখেছে দীর্ঘ সময়। এ মুহূর্তে গরমটাও যেমন পড়েছে তেমনি আলিশ শীতেও পেয়ে বসেছে আমাদের। প্রচুর সময় আমাদের হাতে এবং সময়টা হেলায় ফেলায় কাটাচ্ছি। ঝুঁকে আছি দেয়ালের উপর। ঠিক আমাদের নিচেই সুন্দর একটি দৃশ্য। বিশাল এক কালো বিড়াল লম্বা হয়ে শুয়ে আছে রোদে গা পেতে। তার চারদিকে তিরিং বিরিং নেচে বেড়াচ্ছে ছোট্ট একটা বেড়াল ছানা, এটাও কালো। অর্থাৎ মা আর তার দুষ্টু খোকা আমাদের মতোই অলসভাবে সময় কাটাচ্ছে। ছানাটিকে খেলায় উৎসাহ দেওয়ার জন্য লেজ নাড়াচ্ছে মা। আর যখন ওটা একদম মায়ের কাছে চলে আসছে তখন পা দিয়ে ছানাকে দূরে ঠেলে দিচ্ছে মা, যাতে ছানাটি আবার একইভাবে কাছে আসে। দেয়ালের একদম কাছ ঘেঁষেই রয়েছে বেড়াল এবং তার ছানাটা। তাদের কাণ্ড দেখে এলিয়াস পি হাচিসনের মাথায়ও দুষ্টু বুদ্ধি গজালো। পথ থেকে ছোট একটা পাথরের টুকরো কুড়িয়ে নিল সে। দেখো, বলল সে, এই পাথরটা ঠিক আমি বিড়াল ছানাটার সামনে ফেলবো। মা আর বাচ্চা দুটোই বেশ চমকে উঠবে, অবাক হয়ে ভাববে, আরে এটা আবার এলো কোত্থেকে। তবে খুব সাবধান, বলল আমার স্ত্রী। সুন্দর ওই বেড়াল ছানার মাথায়ও কিন্তু লাগতে পারে পাথরটা। আরে না ম্যাডাম, বলল এলিয়াস, অত কাঁচা ভাববেন না আমাকে। অত্যন্ত সতর্ক লোক আমি। দেখবেন ঈশ্বরের দয়ায় সামান্য ভরকে দেওয়া ছাড়া একটু আঘাত করব না ওই বিড়াল ছানাকে। এ ব্যাপারে আপনি আপনার রঙিন মোজা জোড়া দিয়ে বাজি ধরতে পারেন। দেখুন, এই যে পাথরের টুকরোটা ফেলছি আমি, এটা আমি ওদের যথেষ্ট দূর দিয়েই ফেলবো, কাজেই আঘাত করার প্রশ্নই ওঠে না। হে ঈশ্বর, আঘাত যেন না লাগে। ছু মন্তর ছু। এই বলে দেয়ালের ওপর ঝুঁকে নিচের দিকে সজোরে পাথরটা ছুঁড়ে মারল সে। জানি না এই ঢিলের ভিতর অজানা কি আকর্ষণ শক্তি ছিল যা ছোট্ট একটি ব্যাপারকে মুহূর্তেই গুরুতর করে তুলল। খুব সম্ভব দেয়ালটি খাড়া না হয়ে নিচের দিকে খানিকটা ঢালু হয়ে যাওয়ায় নিশানা ঠিক রাখতে পারেনি হাচিসেন।
ওই ঢালু অংশটির ওপর থেকে দৃষ্টিগোচর না হওয়ায় পাথরটা ওখানে লেগে লক্ষ্যচ্যুত হয়েছে। তা যাই হোক, গরম বাতাস ভেদ করে নিচ থেকে যে শব্দটা এলো তা মোটেও স্বস্তিদায়ক নয়। পাথরটা সোজা গিয়ে আঘাত এনেছে বিড়াল ছানাটির মাথায়, সঙ্গে সঙ্গে মাথা ফেটে চৌচির। ছোট্ট মগজটা ছড়িয়ে ছত্রখান। কালো বিড়ালটি চকিতে উপরের দিকে তাকালো। ওটার চোখ দুটি সবুজ আগুনের মতো ঝিলিক দিয়ে উঠল আমাদের সামনে। মুহূর্তের জন্য দৃষ্টি স্থির হলো এলিয়াস পি হাচিসনের ওপর। পর মুহূর্তেই চোখ দুটি নামিয়ে নিল ওটা, স্থির হলো বাচ্চার ওপর। মৃত্যু যন্ত্রণায় কেঁপে কেঁপে উঠছে ওটার ক্ষুদে শরীর। মাথার ক্ষতের থেকে বয়ে চলেছে রক্তের সরু নহর। ঠিক একটা মানুষের মতোই চাপা আর্তনাদ ছেড়ে ছানাটির ওপর ঝুঁকে পড়ল বেড়ালটি। গোঙাতে গোঙাতে চাটতে লাগলো ছানার ক্ষত। সহসা যেন সে টের পেয়ে গেল তার বুকের ধন আর বেঁচে নেই, এবং আবার চোখ তুলে তাকালো আমাদের দিকে। দৃষ্টিতে নিখাদ ঘৃণা। জীবনে কোনো দিন ভুলব না সেই দৃশ্য। প্রতিহিংসার আগুন দাউ দাউ করছে একজোড়া সবুজ চোখে। রক্তমাখা মুখ আর গোফের ফাঁক দিয়ে ঝিলিক দিচ্ছে সুতীক্ষ্ণ সাদা দাঁত। দাঁত খেঁচিয়ে বিদ্বেষ প্রকাশ করতে লাগলো কালো বিড়ালটি। প্রতিটি থাবা থেকে বেরিয়ে এসছে সম্পূর্ণ নখর। সহসা বিড়ালটি সবেগে ছুটে এলে দেওয়ালের দিকে। উপরের দিকে ঝেড়ে দিল লাফ, যেন আমাদের পাকড়াও করতে চায় ওটা। কিন্তু লাভ হলো না কোনো, বরং উল্টে পড়ে গেল বিড়ালটি। পর মুহূর্তেই আরেক বিভৎস দৃশ্যের অবতারণা করল আক্রোশে অন্ধ বিড়ালটি। সোজা মৃত ছানাটির ওপর পড়েছিল গিয়ে ওটা। যখন উঠে দাঁড়ালো, পিঠের রোমগুলো মগজ আর রক্তে মাখামাখি হয়ে গেছে। এদিকে বিড়ালের কাণ্ড দেখে একদম ফ্যাকাশে হয়ে গেছে অ্যামেলিয়া। ওকে দেয়াল থেকে সরিয়ে আনলাম আমি। ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছগুলোর ছায়ায় একটা বসার জায়গায় নিয়ে গেলাম। কিছুটা স্বস্তি ফিরে পেল। এবার ফিরে গেলাম আবার হাচিসানের কাছে। একদম নট নরণচরণ হয়ে দেয়ালের ওপর ঝুঁকে আছে সে। এক দৃষ্টে তাকিয়ে আছে বিদ্বেষী বেড়ালটার দিকে। পাশে গিয়ে দাঁড়াতেই হাচিসান বলল, জানেন, ঠিক এরকম চরম বিদ্বেষ দেখেছিলাম এক অ্যাপাচি মেয়ের মাঝে। স্প্লিন্টার্স নামে একজন মাকে পুড়িয়ে মেরেছিল অ্যাপাচিরা। লোকটা হাফ ব্রিড। তো ওই স্প্লিন্টার্স এক রেইড থেকে চুরি করলো এই অ্যাপাচি মেয়ের শিশুকে। মেয়েটি মনের ভেতর গেঁথে রাখলো স্প্লিন্টার্সের চেহারাটা। 3 বছরেও, মানে তার থেকেও বেশি সময় ধরে মেয়েটি ধাওয়া করলো সেই স্প্লিন্টার্সকে। তারপর যখন খোঁজ পেল, অ্যাপাচিরা গিয়ে পাকড়াও করলো তাকে, তুলে দিল ওই বিদ্বেষিনীর হাতে। সবাই বলে, সাদা বা কালো যেই হোক না কেন, এর আগে কাউকে এমন নির্মম শাস্তি ভোগ করে মরতে হয়নি অ্যাপাচিদের হাতে। ওই বিদ্বেষিনীকে শুধু একবারই আমি মৃদু হাসতে দেখেছি, যখন তাকে শেষ করে দিই। আর আমি ওই ক্যাম্পে যখন পৌঁছাই, তখন স্প্লিন্টার্সের শেষ সময় হাজির। বিশ্বাস করুন, স্প্লিন্টার্সকে যে নরক যন্ত্রণা দেয়া হয়, তার চিহ্নস্বরূপ তার গা থেকে খসে পড়া এক টুকরো চামড়া রেখে দিয়েছি আমি। আমার সাথে পকেট বুকের ভিতর আছে ওটা। কোটের বুক পকেটে চাপড় মেরে দেখল সে। হাচিসান যখন আমাকে এসব বলছে, তখন কিন্তু থেমে নেই প্রতিশোধ পরায়ণ বিড়াল। দেয়াল টপকে উপরে ওঠার জন্য উন্মত্তের মতো লাফিয়ে চলেছে ওটা। প্রথমে কিছুটা পিছিয়ে যাচ্ছে, তারপর সবেগে ছুটে এসে দিচ্ছে লাফ সর্বশক্তিতে। মাঝে মধ্যেই অবিশ্বাস্য রকমের উচ্চতায় উঠে আসছে ওটা। প্রতিবারই দড়াম করে পড়ে যাচ্ছে, কিন্তু মালুম করছে না। পরেই আবার গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াচ্ছে। নতুন প্রাণ শক্তিতে উজ্জীবিত হয়ে ছুটে আসছে আরেকবার লাফ দিতে। আর ক্রমেই যেন ভয়ঙ্কর হয়ে উঠছে ওটার লম্ফ। হাচিসান মানুষটা দয়ালু,
আমার স্ত্রী এবং আমি দুজনেই তার এই গুণটির ছোটোখাটো প্রমাণ পেয়েছি জীবজন্তু এবং মানুষের প্রতি আচরণ দেখে। বিড়ালটির বেপরোয়া ভাব দেখে উদ্বিগ্ন মনে হলো তাকে। মনে হচ্ছে, বলল হাচিসান, মাথাটা একেবারে বিগড়ে গেছে বেচারির। আহা বেচারি, এটা তো নিজেকে একটা দুর্ঘটনা বলুন, কিন্তু ব্যাপারটা ওকে বোঝায় কি করে? ওর বাচ্চাটাকে তো আর আমি ফিরিয়ে আনতে পারবো না। বলুন কর্নেল, এরকম অঘটন আমি চেয়েছিলাম? কেমন অপদার্থ লোক আমি, সামান্য এক বিড়ালের সাথে খেলতে পারি না। বলুন কর্নেল, বলুন। এটা একটা ভালো দিক যে স্বচ্ছন্দে আমার কাছে খেদ প্রকাশ করতে পারছে সে। আশা করি আপনার স্ত্রী আমার প্রতি কোনো রাগ পুষে রাখবেন না। দেখলেনই তো, এটা স্রেফ একটা দুর্ঘটনা, কোনো উদ্দেশ্য নিয়ে কাজটা করিনি আমি কর্নেল। অ্যামেলিয়ার কাছে এসে করজোরে মাফ চাইল হাচিসান। অ্যামেলিয়া ওর স্বভাবসুলভ দয়া দেখাতে কার্পণ্য করল না, সঙ্গে সঙ্গে হাচিসানকে নিশ্চিত করল ব্যাপারটা যে নিছক দুর্ঘটনা এটা ভালো করেই জানেও। আমরা সবাই আবার ফিরে গেলাম দেওয়ালটার কাছে, উকি দিলাম নিচে। হাচিসানকে দেখতে না পেয়ে পেছন ফিরে গিয়ে এমনভাবে বসে আছে বিড়ালটা যেন আবার লাফ দেওয়ার জন্য উদ্গ্রীব, এবং হাচিসানকে দেখা মাত্র লাফ দিল ওটা। অন্ধ একটা অযৌক্তিক আক্রোশ, অবাস্তব বলে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু এটাই একমাত্র বাস্তব, ভয়ঙ্কর বাস্তব। বিড়ালটা এখন আর আগের মতো তেড়ে আসছে না দেয়ালের দিকে, ওখানে বসে বসেই আক্রোশ ঝাড়ছে, যেন ঘৃণা আর বিদ্বেষ দুটো পাখা ধার দিয়েছে বিড়ালটাকে। আর সে পাখা দুটোতেই ভর করে হাচিসানের ওপর ক্রমাগত ঝাঁপিয়ে পড়তে চাইছে ওটা। মেয়েদের মন এমনিতেই নরম। বিড়ালের কাণ্ড দেখে অ্যামেলিয়া বেশ উদ্বিগ্ন হয়ে পড়ল। হাচিসানকে সতর্ক করে দিয়ে বলল, খুব সাবধানে চলতে হবে আপনাকে। বাগে পেলে আপনাকে মেরে ফেলতে দ্বিধা করবে না ওই জানোয়ার। খুনের নেশায় যেন জ্বলছে ওটার চোখ দুটো। হো হো করে হেসে উঠল হাচিসান, বলল, মাফ করবেন ম্যাডাম, আমি হাসলাম ঠিকই, কিন্তু আপনাকে হাসাতে পারছি না। কল্পনা করুন তো একবার, যে লোক গ্রিজলি ভাল্লুক মেরেছে, ইন্ডিয়ানদের সাথে ফাইট করেছে, এটা সামান্য বিড়ালের থাবায় মারা পড়ার ভয়ে তার সাবধান হওয়া কি সাজে? হাচিসানের হাসি শুনে বিড়ালটির আচরণ যেন বদলে গেল সহসা। আগের মতো আর দেয়ালের দিকে তেড়ে আসার কোনো চেষ্টা করলো না বা লাফও দিল না। শান্তভাবে ফিরে গেল নিজের মৃত বাচ্চাটির কাছে। বাচ্চাটির গা চেটে চেটে এমনভাবে আদর করতে লাগলো যেন এখনো বেঁচে আছে ওটা। সত্যিকারের পৌরস থাকলে যা হয় আর কি, বললাম হাচিসানকে। চূড়ান্ত রকমের আক্রোশ নিয়েও জন্তুটা ঠিক চিনতে পেরেছে ওস্তাদ লোকের কণ্ঠ এবং হাল ছেড়ে দিয়ে বশ্যতা স্বীকার করেছে। কি বলেন? হ্যাঁ, করেছে। আমার দেখা সেই অ্যাপাচি বিদেশিনীর মতো। শুধু এটুকু মন্তব্যই বেরোলো এলিয়াস পি হাচিসানের মুখ থেকে। আবার রওনা হলাম আমরা। নগর দেয়াল ধরে এগোতে লাগলাম ধীরে ধীরে। চলার পথে যখনই মাঝে মধ্যে দেওয়ালের উপর দিয়ে উকি দিলাম, দেখি আসছে বেড়ালটি, অনুসরণ করছে আমাদের। প্রথম দিকে অনুসরণের ধরনটা ছিল এমন কিছু দূর এসে আবার এক ছুটে মৃত ছানাটির কাছে চলে যেত ওটা। তারপর দূরত্ব যখন বেড়ে চলল, ওটা ছানাটিকে মুখে তুলে নিল এক সময়। এরপর আর ফেরাফেরি নেই, এক টানা অনুসরণ। খানিক পরে ছানাটি উধাও হয়ে গেল তার মুখ থেকে। নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছে, এখন শুধু একাকী পিছু নিয়েছে আমাদের। বেড়ালের জেদ দেখে উদ্বিগ্ন হয়ে পড়ল অ্যামেলিয়া। বারবার হাচিসানকে সতর্ক করে দিতে লাগলো, কিন্তু আমেরিকানটা প্রতিবারই হেসে উড়িয়ে দিল অ্যামেলিয়ার কথা। শেষে যখন দেখল অ্যামেলিয়া সত্যিই ভীষণ শঙ্কিত, বলল, আমি আপনাকে অভয় দিচ্ছি ম্যাডাম, ওই বেড়াল নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার। এই যে দেখুন, ওটাকে মেরামত করার জিনিস আছে আমার কাছে। কোমরের পেছনে পিস্তলের খাপে চাপড় মারল সে।
সেরকম বিপজ্জনক হয়ে দাঁড়ালে গুলি করবো ওটাকে। যদিও একজন আমেরিকাবাসী হিসেবে এখানে অস্ত্র বহন করা আমার জন্য ঝুঁকিপূর্ণ, আইনের প্যাচে ফাঁসিয়ে দিতে পারে পুলিশ। এভাবে কথা বলতে বলতে হাচিসন আবার যেই ঝুঁকেছে দেয়ালের ওপর, দেখে দিব্যি আছে বিড়ালটি একদম তার দিকে তাকিয়ে। হাচিসনের চোখে চোখ পড়ায় গড় করে বিদ্বেষ ঝাড়ল ওটা। পর মুহূর্তেই গা ঢাকা দিল লম্বা এক ধরনের ফুল গাছের ঝোপে। হাচিসন বলে চলল, এখন বেড়ালটির মাথায় শুভবুদ্ধির উদয় হলেই ভালো। মনে হচ্ছে বেড়ালটির সাথে এটাই আমাদের শেষ দেখা। আমি বাজি ধরে বলতে পারি বেড়ালটি এখন ফিরে যাবে মৃত বাচ্চাটির কাছে, নিজস্ব পদ্ধতিতে পালন করবে অন্ত্যেষ্টিক্রিয়া। অ্যামেলিয়া কোনো কথা বলল না। পাছে হাচিসন বেড়ালটিকে সত্যি নির্দয়ভাবে গুলি করে বসে, এ ভয়েই হয়তোবা তাকে ঘাটালো না সে। কাঠের ছোট্ট সেতু পেরিয়ে গেটওয়ের দিকে এগোলাম আমরা। ওখান থেকে নুড়ি বিছানো রাস্তা খাড়া চলে গেছে দ্য বার্গ আর পঞ্চভুজ আকৃতির টর্চার টাওয়ারের দিকে। সেতু পেরোবার সময় নিচে আবার বেড়ালটাকে দেখা গেল। আমাদের দেখা মাত্র আক্রোশ ফিরে এলো ওটার, এবং খাড়া দেওয়াল পেরোবার জন্যই উন্মত্তের মতো লাফালাফি শুরু করলো আগের মতো। হাচিসন ওটার কাণ্ড দেখে হেসেই ফেলল, বলল, বিদায় বুড়ো খুকি, তোমার মনটাকে ক্ষতবিক্ষত করার জন্য আমি দুঃখিত, তবে একসময় এই শোক কাটিয়ে উঠতে পারবে তুমি। বিদায়। লম্বা অনুজ্জ্বল খিলান ঢাকা পথ পেরিয়ে দ্য বার্গের প্রবেশপথে এসে গেলাম আমরা। অত্যন্ত চমৎকার একটি পুরাকৃতি দেখার অভিজ্ঞতা নিয়ে বেরিয়ে এলাম তিনজন। 40 বছর আগে পুনরুদ্ধার করা এই পুরাকীর্তি গথিক স্থাপত্যের নিদর্শন। কোনো যত্ন আত্তি না থাকায় আগের সেই জৌলস আর নেই, অথচ একসময় এটাই ছিল ঝকমকে সাদা। দ্য বার্গের সৌন্দর্য দেখতে দেখতে এতই বিভোর হয়ে গিয়েছিলাম, সকালের দুঃখজনক ঘটনাটির কথা ভুলেই গেলাম একরকম। দেখার মতো অনেক কিছুই আছে এখানে। একটা লেবু গাছ আছে প্রায় 900 বছর আগের, বিশাল ওটার গুড়ি, তাতে আবার কালের সাক্ষী হয়ে আছে গ্রন্থিল জট। পাহাড়ের ঠিক মাঝ বরাবর রয়েছে গভীর এক কূপ। পুরনো দিনের বন্দীদের দিয়েই তৈরি করা হয়েছে কূপটা। নগর দেওয়াল থেকে এই সুন্দর দৃশ্য দেখার কথা এর আগে শুনেছিলাম আমরা, এবার প্রাণ ভরে উপভোগ করতে লাগলাম। প্রায় মিনিট 15 এখানেই কাটিয়ে দিলাম তিনজন, আর দ্য বার্গের এই বিচিত্র সৌন্দর্য আমাদের মন থেকে পুরোপুরি মুছে দিল বেড়াল ছানাটির অপমৃত্যুর ঘটনা। এরপর টর্চার টাওয়ারে ঢুকলাম তিনজন। এই সকালে আমরাই শুধু এর দর্শনার্থী, অন্তত দেখভালের কাজে নিয়োজিত বুড়ো লোকটার ভাষ্য অনুযায়ী তাই। ফলে গোটা জায়গাটাই যেন 1 মিনিটের মধ্যে আমাদের দখলে চলে এলো। আর যেহেতু এই মুহূর্তে আমরাই শুধু দর্শনার্থী, কাজেই অন্যান্য যে কোনো সময়ের চেয়ে এখনকার পরিদর্শন আমাদের জন্য একটু সহজতর হয়ে উঠেছে। টর্চার টাওয়ার সত্যিকারেই অর্থেই একটি ভয়ঙ্কর জায়গা। এমনকি এখনও এই যে হাজার হাজার দর্শনার্থীর পা পড়ছে এখানে, বয়ে যাচ্ছে উচ্ছল প্রাণের বন্যা, এরপরেও চূড়ান্ত রকমের একটা ভয় লুকিয়ে আছে জায়গাটার মধ্যে। অন্তত এ মুহূর্তে পরিবেশটা ঠিক তাই। যুগ যুগ ধরে জমে থাকা ধুলোর স্তর যেন গ্যাট হয়ে বসেছে জায়গাটায়। প্রগাঢ় অন্ধকারের সাথে আতঙ্কের সেই স্মৃতিগুলো এমনভাবে মিলেমিশে একাকার হয়ে আছে, পরিষ্কার উপলব্ধি করা যায়। নিচের কুঠুরিতে আছি আমরা। এটার স্বাভাবিক যা চেহারা, তাতেই হিম হয়ে আসে বুক। আর যখন শাস্তির জন্য ব্যবহৃত হতো, তখন না জানি কত করাল দর্শন ছিল এটা। পুরো প্রকোষ্ঠ জুড়ে এমন অন্ধকার যেন মুঠি করলে ধরা যাবে নিরেট কালো পিণ্ড। দরজা দিয়ে গরম রোদ আসছে ঠিকই, কিন্তু মালুম হচ্ছে না। কুঠুরির দেওয়ালগুলোর ব্যাপক পুরুত্ব শুষে নিচ্ছে যেন সব আলো,
এরপরও দালানের নিখুঁত কারুকার্য নজর এড়ালো না। অল্প একটু খুঁত যা আছে, রাজমিস্ত্রিরা কাজ শেষে তাদের মাচা নামানোর পর টুকটাক যা মেরামত করেছে তাই। দেয়ালের এখানে ওখানে ধুলো জমে থাকা কালো কালো ছোপ। যদি দেওয়ালগুলো কথা বলতে পারত তাহলে ওগুলো রোমন্থন করতে পারত ভয় আর যন্ত্রণার ভয়াবহ সেই স্মৃতি। আমরা এবার হৃষ্টচিত্তে কাঠের সিঁড়িটার দিকে এগোলাম। এক গাদা ধুলো জমে আছে সিঁড়িটায়। তত্ত্বাবধায়ক লোকটা বাইরের একটা দরজা খোলা রাখলো খানিকটা আলো আসার জন্য। দেয়ালের এক জায়গায় একটা বাতিদানে মোম জ্বলছে, কিন্তু ওটার অপর্যাপ্ত আলো আবার দূর করার বদলে আরো ভুতুড়ে করে তুলেছে পরিবেশ। হাঁটতে হাঁটতে যখন আমরা একটা ট্র্যাপ ডোর দিয়ে উপরে চলে এলাম, এমেলিয়া আমাকে এমনভাবে আঁকড়ে ধরল, পরিষ্কার শুনতে পেলাম ওর হৃৎকম্পন। নিচ থেকেই জানলার একটা খাপছাড়া ব্যাপার লক্ষ্য করে আসছি। মধ্যযুগীয় প্রতিরোধ ব্যবস্থায় প্রাচীন দুর্গগুলোতে যেমন সরু ধাঁচের ছোট ছোট জানলা দেখা যায়, ঠিক তেমনই ওই টাওয়ারের জানলাগুলো একেবারে বেশ ছোট। তাও হাতে গোনা অল্প কটি রয়েছে। জানালা না বলে বরং সরু একটি আলো আসার পথ বললেই ভালো মানায়। আর জানালাগুলো দেওয়ালের এত উঁচুতে, ওগুলো ভেদ করে আকাশ দেখারও কোনো উপায় নেই। দেয়ালের তাকে এবং এখানে ওখানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে জল্লাদদের এক গাদা তলোয়ার। প্রতিটি তলোয়ার এমন ভারী, দুহাত ছাড়া চালানোর জন্যেই, আর বেশ ধারালোও বটে। কাছেই কয়েকটি শিরচ্ছেদের ব্লক, যেখানে ভিকটিমদের ঘাড়গুলো পেতে দ্বিখণ্ডিত করা হতো। ব্লকগুলোর কাঠের গায়ে গভীর কাটা মাংস ভেদ করে এসে লাগার ফলেই দাগগুলোর সৃষ্টি। এছাড়া গোটা কুঠুরি জুড়ে ছড়িয়ে ছিটে আছে শাস্তিদানের আরও হরেক রকমের উপাদান। এই কুঠুরিতে আতঙ্ক সৃষ্টির যত রকম উপকরণ রয়েছে, এগুলোর শিরোমণি হচ্ছে আয়রন ভার্জিন। যন্ত্রটি ঘরের প্রায় মাঝখানে কর্কশ আদলে তৈরি একটা নারী মূর্তি, অনেকটা ঘণ্টার মতো গড়ন। তুলনাটা আরেকটু জোরালো হয় ছোটদের খেলনা পুতুল মিসেস নোয়ার সাথে দাঁড় করালে। তবে নোয়ার মতো ক্ষীণ, কটি এবং সুগঠিত নিতম্ব নেই এটার। আসলে এটা একটা যে নারী মূর্তি, চিনে নেওয়াই বেশ কষ্টকর। অথচ মরচে ধরা যন্ত্রটার উপর ধুলো জমে আছে এক গাদা। মূর্তিটির যেখানে কোমর থাকার কথা, সেখানে একটা রিংয়ের সাথে দড়ি বাঁধা, আর দড়িটা একটা কপি কলের মাধ্যমে চলে গেছে একটা কাঠের পিলারে। টাওয়ারের তত্ত্বাবধায়ক লোকটি দড়ি টেনে দেখালো আয়রন ভার্জিনের সামনের একটা অংশ কবজা লাগানো ডালার মতো খোলা যায়। পরে দেখলাম যন্ত্রটির ভেতরটা নিরেট নয়, একটা মানুষ ঢোকা যাবে এমন পরিসর নিয়ে তৈরি। আর ডালাও একখান বটে। দড়ি টেনে ওটা তুলতে গিয়ে 12টা বেজে গেল তত্ত্বাবধায়কের। কপিকলের সুবিধে থাকা সত্ত্বেও সর্বশক্তি খাটাতে হলো তাকে। ডালাটি ভারী রাখা হয়েছে বিশেষ কারণে। যখন দড়িতে ঢিল দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ওটা নিজের ভারেই নেমে আসবে নিচে। যন্ত্রটার ভেতর মৌচাকের মতো বাসা বেঁধেছে মরচে। সময়ের প্রবাহে গভীরভাবে খেয়ে নিয়েছে দেওয়ালগুলো। মরচের নিষ্ঠুর দাগগুলো ফুটে আছে প্রকটভাবে। আমরা যখন যন্ত্রের ভেতরটা ভালো করে দেখার জন্য দরজার সামনে এসে দাঁড়ালাম, এটার নারকীয় উদ্দেশ্যটা পুরোপুরি ধরা পড়ল আমাদের চোখে। কয়েকটি বড় বড় লোহার কাঁটা রয়েছে যন্ত্রটার ডালায়। পুরো কাঁটাগুলো গোড়া থেকে বর্গাকার হয়ে উঠে এসেছে, তারপর ক্রমশ সরু হতে হতে একদম ছুচালো হয়ে থেমেছে ডগায়। কাঁটাগুলো ডালাতে এমনভাবে আটকে রয়েছে যেন ভিকটিমকে ভেতরে রেখে ডালাটা ছেড়ে দিলেই উপরের কাঁটা দুটো সরাসরি চোখে গিয়ে বিঁধবে। এরপর যে কাঁটাগুলো রয়েছে, এগুলো ছেদ করবে হৃৎপিণ্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গকে। দুর্বল চিত্ত অ্যামেলিয়ার কাছে দৃশ্যটা এতই অসহ্য লাগলো যে সঙ্গে সঙ্গে মূর্ছা গেল বেচারি। অ্যামেলিয়াকে পাজাকোলা করে নিয়ে নিচে গেলাম।
বাইরে এনে শুইয়ে দিলাম একটা বেঞ্চিতে, রাখলাম ওভাবেই জ্ঞান ফিরে না আসা পর্যন্ত। পরে অবশ্যই জানা গেছে অ্যামেলিয়ার এই তাৎক্ষণিকভাবে মূর্ছা যাওয়ার কারণ আমার বড় ছেলে জন্ম নেয় বুকে বিকট এক জন্মদাগ নিয়ে। বাড়ির সবার ধারণা এটা নুরেনবার্গ ভার্জিনের অশুভ প্রভাবেই হয়েছে। অ্যামেলিয়া যখন মূর্ছা যায় তখনই ওর দেহাভ্যন্তরে ঢুকে যায় এই প্রভাব। আমরা সবাই যখন আবার সেই কুঠুরিতে এলাম, হাচিসন তখন ঠায় দাঁড়িয়ে আয়রন ভার্জিনের মুখোমুখি। এবার সে নিষ্ঠুর যন্ত্রটা নিয়ে তার দার্শনিক চিন্তাভাবনা আমাদের কাছে ঝেড়ে দিল একটা ভূমিকার মাধ্যমে। ম্যাডাম, যখন মূর্ছার ঢকলটা কাটিয়ে উঠছিলেন তখন কিছু একটা খেলে গেছে আপনার মাথায়। আসলে সত্যিকারের রোমাঞ্চ থেকে অনেকটা দূরে আছি আমরা। আমাদের মতো একজন মানুষকে অস্বস্তিতে ফেলার জন্য ইন্ডিয়ানদের যে কত তৎপরতা, আইন কানুনের নামে মধ্যযুগীয় বর্বরতার তুলনায় ওসব কিছুই নয়। স্পিনটাস তবু নিখুঁতভাবে ধোকা দিয়েছিল ওই অ্যাপাচি বিদ্বেষিনীকে, কিন্তু এখানে এই লৌহকুমারীকে ফাঁকি দেওয়ার বিন্দুমাত্র জো নেই। এদের অত্যাচারের অধ্যায় শেষ হয়েছে সেই কতকাল আগে, অথচ এখনও এখানকার বাতাসকে ধারালো করে রেখেছে মরচে পড়া এই লোহার কাঁটাগুলো। আমাদের দেশে ইন্ডিয়ানদের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্য যে বিভাগটি রয়েছে, ওরা যদি এখান থেকে অল্প কিছু নমুনা সংগ্রহ করতে পারে তাহলে বুঝতে পারবে এই বর্বরতার তুলনায় ইন্ডিয়ানরা কতটা নস্যি। তাছাড়া অ্যাপাচিরাও এসব দেখে বুঝতে পারবে বর্বরতার কত প্রাচীন ঐতিহ্যকে চূড়ান্তভাবে ধারণ করে আছে তারা। তা যাই হোক, আমি এখন 1 মিনিটের জন্য ঢুকবো এইখানে, এই বাক্সে, স্রেফ মজা আর কি, দেখবো কেমন লাগে। হায় হায়, না না, আটকে উঠল অ্যামেলিয়া। খুবই বিপজ্জনক এটা। দেখুন ম্যাডাম, অনুসন্ধিৎসু মনের কাছে কোনো কিছুই অতটা বিপজ্জনক নয়। আপনি জানেন না, কিছু কিম্বুত জায়গায় গিয়ে অদ্ভুত সব অভিজ্ঞতা হয়েছে আমার। মন্টানা টেরিটরিতে একবার যখন আগুন লাগলো প্রেয়ারি অঞ্চলে, ওরে বাস, সে কি ধাওয়া খেলাম আগুনের। প্রাণ বাঁচাতে কি করেছি তখন জানেন? পুরো একটি রাত কাটিয়েছি এক মৃত ঘোড়ার ভেতর। আরেকবার খেলাম কোমাঞ্চিদের ধাওয়া। উপায়ান্তর না দেখে শেষে ঢুকলাম এক মৃত মোষের পেটে। ওই মোষের পেটেই ঘুমোলাম এক রাত। আরও শুনুন, নিউ মেক্সিকোতে একবার বিলি ব্রঙ্কো সোনার খনিতে কাজ করার সময় দুটো দিন আটকা পড়েছিলাম সুড়ঙ্গে। আরেকবার বাফেলো ব্রিজের ফাউন্ডেশন গড়ার সময় পানিতে আমরা আটকা পড়লাম 4 জন। একটা দিনের 4 ভাগে 3 ভাগ সময় ছিলাম ওখানে। এই যে অতগুলো বিচিত্র অভিজ্ঞতা কখনো ভরকে চাইনি আমি, কাজেই এখনো পিছিয়ে যাব না। বেশ বুঝতে পারলাম পরীক্ষাটা না করে ছাড়বে না সে, তাই বললাম, ঠিক আছে, শিগগির তাহলে শুরু করে দিন আপনার এক্সপেরিমেন্ট। হ্যাঁ, করছি বলল সে, কিন্তু আমার প্রস্তুতি এখনও খানিকটা বাকি রয়ে গেছে। যন্ত্রটার ভেতরে যখনই ঢুকবো একটু কড়াভাবেই ঢুকি না কেন, তত্ত্বাবধায়ক আমাকে একবার দড়ি দিয়ে আস্তে পৃষ্ঠে বেঁধে ফেলুক, তারপর ঠিক সত্যিকারের বন্দির মতো ঢুকে যায় ভেতরে, কি বলেন? কিন্তু তত্ত্বাবধায়ক লোকটা হাচিসনকে বাধ্যে রাজি হলো না প্রথমে। শেষে চাপাচাপিতে কাজ হলো। তার উপর হাচিসন তাকে একটি সোনার মোহর দিয়ে কিছু তোষামুদে মিষ্টি ঝুলিয়ে ঝাড়ল। ব্যাস, অমনি কাত হয়ে গেল তত্ত্বাবধায়ক। কোত্থেকে পুরনো কিছু দড়ি জোগাড় করে হাচিসনকে বাঁধতে শুরু করলো বুড়ো লোকটা। ওপরের অংশ বাঁধা শেষ হলে হাচিসন বলল, এবার একটু থামুন দয়া করে। এক্ষুনি পা বাঁধলে আমাকে যন্ত্রটায় ঢোকাবেন কি করে? অত বড় দেহ তো বয়ে নিতে পারবেন না। এর চেয়ে আমি আগে ভিতরে ঢুকি, তারপর নিচের অংশ বাঁধুন ভালো করে। যন্ত্রটার ভিতর ঢুকে গেল হাচিসন। যন্ত্রটা যেন তার দেহের মাপেই তৈরি, একেবারে খাপে খাপে পূরণ হয়েছে জায়গাটা। এদিকে দু চোখে রাজ্যের ভয় নিয়ে হাচিসনের কাণ্ডকারখানা দেখছে অ্যামেলিয়া।
কিন্তু মুখে কিছু বলছে না। বোঝাই যাচ্ছে কথা বলতে ইচ্ছে করছে না ওর। বুড়ো এবার পা বাঁধার কাজ শুরু করলো হাচিসানের। আমাদের আমেরিকান বন্ধুটি সত্যিই এখন অসহায় এবং তার স্বেচ্ছায় বন্দিত্ব বরণের কাজও শেষ। ভাবেসাবে মনে হচ্ছে ব্যাপারটা খুব উপভোগ করছে হাচিসান। তার ঠোঁটে স্বভাবসুলভ মৃদু বাঁকা হাসি এবং সে সত্যি সত্যি ব্যঙ্গ করে বলে উঠল, মনে হচ্ছে এখানকার ইফকে গড়া হয়েছিল কোনো বামনের পাঁজর থেকে। বাপরে, এই যন্ত্রের যা সাইজ, বাড়তি একটুকু জায়গা নেই ভেতরে, একদম হাঁসফাঁস অবস্থা। আর আমাদের ওখানে ইডোহা টেরিটরিতে যে কফিনগুলো গড়া হয় সেগুলো এটার চেয়ে বড়। হ্যাঁ, বড়। এবার বুড়ো বাবা, ডালাটা খুব আস্তে আস্তে নামিয়ে আনুন। দেখি কাটার গা খাওয়ার আগে সেই বন্দীদের মনের অবস্থা কি হতো। ও মা গো, না না না! হিস্টেরিওগ্রস্তের মতো চিৎকার করে উঠল অ্যামেলিয়া। ভয়ঙ্কর! আমি এই দৃশ্য কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কিন্তু আমেরিকানটি দিব্যি অটল। বলুন তো কর্নেল, আমাকে বলল সে, ম্যাডাম কেন এই ব্যাপারটাকে আমাদের প্রমোদ ভ্রমণের একটা অংশ হিসেবে নিচ্ছেন না? আমি তার মনে কোনো দুঃখ দিতে চাই না, কিন্তু আমার কথা একবার ভেবে দেখুন। সুদীর্ঘ ৮,০০০ মাইল পাড়ি দিয়ে ঘুরতে এসেছি এখানে। এমন দুর্লভ অভিজ্ঞতা নেওয়ার সুযোগ হাতছাড়া করা সম্ভব আমার পক্ষে? খুব অল্প সময়ের মধ্যেই শেষ হবে এই কৌতুক পর্ব। তারপর আমরা একসঙ্গে ব্যাপারটা নিয়ে খুব মজা করব আর হাসবো। বুড়ো তত্ত্বাবধায়ক এবার লোহার ডালার পিঠে লাগানো দড়িটা ঢিল দিতে লাগলো ইঞ্চি ইঞ্চি করে। অ্যামেলিয়া আমার এক বাহু আঁকড়ে ধরেছিল প্রবলভাবে। ভয় আবার কাঁপতে শুরু করলো। এদিকে লোহার কাঁটাগুলো প্রথমবার নড়ে উঠতেই চোখ মুখ পরিষ্কার উজ্জ্বল হয়ে উঠল হাচিসানের। আনন্দ বিগলিত কণ্ঠে বলল, নিউ ইয়র্ক ছেড়ে আসার আগে যে জম্পেশ ভোজ হয়েছিল আমি মনে করি এই মুহূর্তে উত্তেজনার কাছে ওই আনন্দটুকু কিছুই নয়। ওটা ছিল বারে বসে এক ফরাসি নাবিকের সাথে গান্ডে পিণ্ডে পান ভোজন। বড়জোর পিকনিক বলা যায় ওটাকে। এরকম একটি নিরস জায়গায় যেখানে কোনো পার নেই, ইন্ডিয়ানদের তাড়া নেই, লোকজনের ছুটোছুটি নেই, সেখানে এরকম একটি জীবন্ত প্রদর্শনীর প্রকৃত আনন্দ উপভোগ তুলনাই হয় না এর। আস্তে আস্তে বুড়ো বাবা, আস্তে, তত্ত্বাবধায়ককে বলল হাচিসান। এত শিগগিরই খেল খতম করবেন না। আমি চাই টাকার বিনিময়ে মজার একটা খেলা উপভোগ করতে, আর করছিও তাই। এই মৃত্যুপুরীতে আগে যারা এরকম বন্দীদের প্রাণ সংহারের কাজ সারত তাদের কিছু রক্ত অবশ্যই আছে তত্ত্বাবধায়কের শরীরে। তা নইলে এরকম ঠান্ডা মাথায় যন্ত্রণাদায়ক ধীর গতিতে দড়ি ঢিল দিতে পারত না। যেখানে এতক্ষণে কয়েক ইঞ্চি নেমে আসার কথা ডালাটির, সেখানে এর অর্ধেকও নেমে এসেছে কিনা সন্দেহ। ইতিমধ্যে উত্তেজনায় ধকল কাটিয়ে উঠতে শুরু করেছে অ্যামেলিয়া। আমার বাহুতে ওর হাতের বজ্র আটুনে শিথিল হয়ে এসেছে, তবে ঠোঁট জোড়া বড় সাদা দেখাচ্ছে ওর। কোথাও ওকে শোয়াতে পারলে ভালো হতো। চকিতে ঘরের চারিদিকে সেরকম একটা জায়গা খুঁজে বেড়ালাম, নেই। আবার যখন অ্যামেলিয়ার ওপর আমার দৃষ্টি ফিরে এলো, দেখি ওর চোখ দুটি স্থির হয়ে আছে আয়রন ভার্জিনের এক জায়গায়। তাকালাম ওদিকে, ছ্যাদ করে উঠল বুকটা। সেই কালো বিড়াল হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। আধারের পটভূমিতে ওটার সবুজ চোখ দুটি জলজল করছে বিপদ সংকেতের মতো। চোখে মুখে রক্ত লেগে থাকায় এই বিপদ সংকেতের দীপ্তি যেন বেড়ে গেছে আরও। আমি সহসা চিৎকার দিয়ে উঠলাম, বেড়াল! ওই যে দেখো সেই কালো বেড়াল! অমনি ঝট করে উঠে দাঁড়ালো বেড়ালটি। এ মুহূর্তে ঠিক একটা পিশাচের মতো লাগছে ওটাকে, উল্লসিত পিশাচ। প্রচণ্ড হিংস্রতা নিয়ে জ্বলছে চোখ দুটি, দাঁড়িয়ে গেছে গায়ের সবগুলো রোম। ফলে স্বাভাবিক আকৃতির চেয়ে এখন দ্বিগুণ লাগছে ওটাকে। আর লেজটাকে নাড়ছে বাঘ শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার ঠিক আগে যেভাবে নড়তে থাকে। এলিয়াস পি হাচিসন বিড়ালটিকে দেখে একটুও ঘাবড়ালো না, বরং কৌতুকের ঝিলিক দেখা দিল তার চোখে। বলল,
বিড়ালটি যদি যুদ্ধান্দেহী মনোভাব না ছাড়ে তাহলে ওটাকে জমের বাড়ি পাঠিয়ে দেওয়া হোক। এখন ওটা আক্রোশ করে বসলে বিপদে পড়ে যাব। হাত পা বাঁধা অবস্থায় এ মুহূর্তে একদম নিরুপায় আমি। বুড়ো বাবা, ব্যাপারটাকে আপনি সহজভাবে নিন। ঘাবড়ে গিয়ে দড়িটা আবার ছেড়ে দেবেন না যেন, তাহলে কিন্তু আমি শেষ। ঠিক এমন সময় জ্ঞান হারালো অ্যামেলিয়া। সময় মতো ওর কোমর জড়িয়ে না ধরলে ঠিক পড়ে যেত মেঝেতে। এভাবে আমি যখন অ্যামেলিয়াকে নিয়ে ব্যস্ত, ঠিক তখন কালো বিড়ালটি লাফ দেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং দিয়েও ফেললো লাফ। ভেবেছিলাম হাচিসানের ওপর ঝাঁপিয়ে পড়বে ওটা, আর এটাই স্বাভাবিক। কিন্তু নারকীয় গর্জন ছেড়ে বিড়ালটি ঝাঁপ দিল মুখোমুখি দাঁড়ানো তত্ত্বাবধায়ক বুড়োর মুখের ওপর। চীনাদের চিত্রকর্মে যেমন পেছনের দুপায়ে ভর করা আক্রমণরত ড্রাগনের ছবি দেখা যায়, ঠিক তেমনই বুড়োর মুখের ওপর আক্রমণ চালালো বিড়ালটি। ধারালো নখর দিয়ে চোখ মুখ খামচে একাকার করে দিল। ফিনকি দিয়ে ছুটল তাজা রক্ত। ভেসে যেতে লাগলো বুড়োর মুখ। তীব্র আতঙ্কে চিৎকার দিয়ে উঠল বুড়ো। এমনকি তার যন্ত্রণা অনুভবের বোধ শক্তির চেয়েও দ্রুত বেরোলো এই চিৎকার। লাফিয়ে উঠে পিছিয়ে গেল সে। হাত থেকে ছুটে গেল দড়ি। শেষ মুহূর্তে আমি লাফ দিলাম দড়িটা ধরার জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিদ্যুৎ গতিতে কপিকল দিয়ে ছুটে গেল দড়িটা। নিজের ভারেই লোহার ডালাটি দড়াম করে গিয়ে আছড়ে পড়ল আয়রন ভার্জিনের ওপর। লোহার যন্ত্রে বন্দি হাচিসানের মুখটা তাৎক্ষণিকভাবে ভেসে উঠল চোখে। নিশ্চয়ই আতঙ্কে জমে গেছে সে। হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে দেখলাম মুখে কোনো কথা সরছে না। কিন্তু ডালাটা যখন টেনে তুললাম, সে এক নারকীয় দৃশ্য। লোহার কাঁটাগুলো নিখুঁতভাবেই কাজ শেষ করেছে। একদম উপরে দুটো কাঁটা হাচিসানের দুই চোখ ভেদ করে একেবারে খুলির ওপাশটাতে গিয়ে আটকে আছে। কাঁটাগুলো সত্যিকার অর্থেই ছিঁড়ে খুঁড়ে চুরমার করে দিয়েছে হাচিসানকে। যেহেতু তার পুরো শরীরটা এখনও বাঁধা, কাজেই টান মারতেই খাড়া এসে ধপ করে মেঝেতে পড়ল লাশটা, এবং পড়ার সময় ঘুরে চিত হয়ে গেল। আমি ছুটলাম অ্যামেলিয়ার দিকে। মেঝেতে পড়ে আছে ও। পাজাকোলা করে ওকে বাইরে নিয়ে গেলাম। জ্ঞান ফেরার পর যদি এ দৃশ্য দেখে তাহলে আরও ভয়াবহ হবে তার পরিণতি। অ্যামেলিয়াকে একটা বেঞ্চিতে শুয়ে উপরে ফিরে এলাম আবার। কাঠের পিলারে ঠেস দিয়ে যন্ত্রণায় গোঙাচ্ছে বুড়ো তত্ত্বাবধায়ক। চোখে চেপে ধরা রুমালটা লাল হয়ে উঠেছে রক্তে। এদিকে হতভাগ্য আমেরিকানটির কপালের উপর এসে বসেছে সেই কালো বিড়াল। হাচিসানের ফাঁকা দুই চোখের কোটরে টইটুম্বুর হয়ে থাকা রক্ত পান করছে ওটা সশব্দে চুকচুক করে। চারদিক বিক্ষিপ্তভাবে সাজানো জল্লাদদের পুরনো তলোয়ারগুলো থেকে একটা উঠিয়ে নিলাম দ্রুত। তারপর সোজা গিয়ে তলোয়ারটা চালিয়ে দিলাম বিড়ালটির উপর। বসা অবস্থাতেই দ্বিখণ্ডিত হলো ওটা। আশা করি আমার এই কাজটির জন্য আমাকে পাষণ্ড বলে ভৎসনা করবে না কেউ। শুনছিলেন ব্রাম স্টোকারের দ্য স্ক। গল্প পাঠে এবং হাচিসনের ভূমিকায় আমি বিজয়। অ্যামেলিয়ার ভূমিকায় তিথি। পোস্টার ডিজাইন চারুলিপি এবং মিউজিক ডিজাইনে রয়েছে তরঙ্গ দ্য আল্টিমেট মিউজিক। সমগ্র পরিচালনা এবং প্রযোজনা স্টাডি একাডেমি দ্য সিম্বল অফ এডুকেশন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন গল্প এবং কবিতা পেতে। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। সকলকে অনেক ধন্যবাদ।